আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বৃহৎ পরিসরে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য তার সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ে উচ্চস্তরের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য শ্রম সংস্কারের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ৩টি প্রধান রাজনৈতিক দলের সফররত প্রতিনিধিরা এতে অংশ নেন। এর আগে আলবেনীয় প্রেসিডেন্ট বজরাম বেগাসের সাথে সাইড লাইনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। নিখোঁজ উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা কে এম মামুনুর রশিদের দ্রুত খোঁজ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে তার পরিবার। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। মামুনুর রশিদের বাবা মা সরকারের সমালোচনা করে বলেন, জুলাইয়ে হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিখোঁজ মামুনুরের স্ত্রী খাদিজাতুল কুবরা স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, প্রশাসন নিখোঁজের বিষয়ে এখনও কোনো সদুত্তর দেয়নি। উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ ৩ দিনের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। আমার ছেলে আজকে 5 দিন নাই, মার খানা নাই, ঘুম নাই, মা কাঁদতে আছে আল্লাহর কাছে, আল্লাহ ফিরিয়ে দিব। আল্লাহ ফিরিয়ে দেয় না, বন্ধ ফিরিয়ে দেয় না। সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গায় জায়গায় টাকা সার পুলিশ বইয়েছি বেতন দেয়। আমার ছেলের সব সন্তান কিনে ভাই নাই না দিনে গেছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকেরা, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত রাত 10টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান। তিনি জানান, একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দিয়েছিলেন চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা একাধিক অযৌক্তিক দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। কথা বলছি তার সাথে। সাজু, রাজধানীর সাথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, তাদের দাবি দেওয়া সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী ঢাকা রুটের যে বাস কাউন্টার, রাজশাহী শিরোল বাস স্ট্যান্ড, সেখানে রয়েছি। এবং এখানে সে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়ের সঙ্গে কথা বলেছি। উভয়ের যে দাবি দেওয়া নিয়ে তারা পরস্পর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তারা বলছে যে এর আগে শ্রমিকরা, বাস চালকরা যে দাবি করেছিল বেতন ভাতা বাড়ানোর জন্য, মালিক পক্ষ বলেছে যে সেই বেতন ভাতা তারা অলরেডি বাড়িয়ে দিয়েছে এবং আজকের থেকে সেটা কার্যকর করার কথা। তবে শ্রমিকরা বলছে যে তারা যে দাবি মেনে নিয়েছে, যে তাদের যে বেতন ভাতা যেটা বাড়িয়েছে সেটা তারা এখন মালিকপক্ষ দেওয়া রাজি না। তারা বলছে যে পূজা ছুটির পর সেটা কার্যকর করা হবে। আবার এদিকে মালিকরা বলছে যে শ্রমিকদের বেতন বাড়ানোর পরেও তারা অযৌক্তিক যে দাবি আরেকটি করেছে, সেটা হলো যে এসি বাসের প্রতি 20টি আসনের বিপরীতে তাদের একটি আসন ফ্রি দিতে হবে। আর যদি পুরোপুরি বাসের সব টিকিট বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে 2টি টিকিট ফ্রি দিতে হবে। আর যেটা দাবি তারা করছে যে যদি রাস্তার মধ্যে, আপনি জানেন যে ঢাকা রাজশাহী কিংবা নাটোর রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে যে বাসগুলো চলাচল করে, সেই বাসগুলোতে প্রতিমধ্যে যাত্রী তোলা নিষেধ। তো এখন শ্রমিকদের দাবি যে প্রতিমধ্যে যদি যাত্রী তোলা হয়, সেক্ষেত্রে তাদের যে দাবি সেটা হলো সর্বোচ্চ 1000 টাকা জরিমানা করতে পারবে মালিকপক্ষ, এবং সেটি শ্রমিক যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সঙ্গে কথা বলার পর সে দাবি তাদেরকে মানতে হবে। তবে সবচেয়ে যেটা বড় সমস্যা হয়েছে যে
ঢাকা রুটে যে যাত্রীরা তারা আগে জানতো না, যারা যে হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেছে, তারা এখানে এসে চরম ভোগান্তি দিতে পারেছে। কারণ একটি মাত্র বাস ছাড়া, একতা বাস ছাড়া অন্য কোনো বাস আর চলাচল করছে না। আর ট্রেনের উপর এখন বাড়তি চাপ পড়েছে, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না ঢাকা রাজশাহী রুটের। ফারজানা। রাজশাহী থেকে জানছিলাম বাস ধর্মঘটের খবর। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ভোগান্তিতে গ্রাহকরা রয়েছে প্রয়োজন মতো টাকা না পাওয়ার অভিযোগ। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করা এই ভোগান্তি নয়, বরং তারল্য সংকটের কারণেই টাকা দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের আগেই আবারও বাজার অস্থির হয়ে উঠছে। সবজির দামও বাড়তি, বেশিরভাগই বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। তবে কিছুটা কমেছে ডিম ও সোনালী মুরগির দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সয়াবিন তেলের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? অন্যান্য পণ্যের দামের কি অবস্থা দেখছেন? ফারজানা, একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে আন্তর্জাতিক বাজারে গত জুলাই মাসে কিন্তু টন প্রতি সয়াবিন তেলের দাম কিন্তু বেড়েছে $128। তবে তারপরে মাসে অর্থাৎ গত মাসে কিন্তু $62 মতো কিন্তু কমেছে। আমার কাছে যে সবশেষ তথ্য রয়েছে, আমি আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখেছি যে এই মাসেও কিন্তু তেলের দাম কিন্তু কমতির দিকে। কিন্তু এর মধ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশের তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু এতে খুব বেশি একটি সাড়া দেয়নি। এর মধ্যে কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি যে তেলের দাম নতুন করে বাড়েনি। বাজারে এই মুহূর্তে তেলের সরবরাহ প্রচুর রয়েছে, কিন্তু কিছুটা অস্থিরতা রয়েছে। যেমন বিক্রেতারা যেটা বলছেন যে তেলের দাম নতুন করে না বাড়লেও তাদের যে কমিশন রয়েছে, তারা প্রতি লিটার তেল বিক্রি করে 5 টাকার মতো কমিশন পেতেন, সেটি এখন পাচ্ছেন মাত্র 1 টাকা 80 পয়সা, অর্থাৎ 2 টাকারও কম কিন্তু তারা কমিশন পাচ্ছে। এর মধ্যে কিন্তু তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার একটা আশঙ্কা কিন্তু তারা প্রকাশ করেছেন। এর মধ্যে কিন্তু তেলের দাম আসলে বাড়ার এক ধরনের আশঙ্কা কিন্তু করছেন ক্রেতা বিক্রেতারা। এর মধ্যে আবার যদি আমি বলি যে সবজির দাম কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই অজুহাতে কিন্তু সবজির দাম বেশ খানিকটা বেড়েছে। 100 টাকার আশেপাশে এবং 100 টাকার বেশিতেও কিন্তু অনেক সবজি বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পটল, ঢেঁড়স কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে, মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এদিকে মুরগির দাম কিন্তু আমরা কিছুটা বাড়তি দিকে দেখছি, বিশেষ করে ব্রয়লার মুরগি এই সপ্তাহে কিন্তু 10 টাকা বেড়ে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালিকা মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। সোনালিকা মুরগি কিন্তু গত সপ্তাহে আমরা বিক্রি হতে দেখেছি 300 থেকে 310 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়। এর সাথে কিন্তু ডিমের দাম আমরা কিন্তু কিছুটা কমতে দেখছি। ডিম কিন্তু 5 টাকার মতো কমেছে, সাদা এবং লাল ডিম। সাদা ডিম এই সপ্তাহে বিক্রি হচ্ছে 125 টাকা ডজন এবং লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকা ডজন। এর সাথে আমরা এই সপ্তাহে কিন্তু চালের দামটাও আমরা নিম্নমুখী দেখছি। বিশেষ করে আপনি জানেন যে 25% মতো শুল্ক ছিল চাল আমদানিতে, সেই শুল্ক তুলে দেওয়া হয়েছে এবং ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাল বাংলাদেশে আমদানি হচ্ছে। এর প্রভাবটা আমরা বাজারে পড়তে দেখছি এই সময়ে এবং চালের দামটাও কিন্তু বেশ খানিকটা 4 থেকে 5 টাকার মতো চালের দাম আমরা কমতে দেখছি গত কয়েক সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকায় এবং নাজির চাল সেটি মানভেদে 80 টাকা এবং 80 টাকার উপরেও বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 28 কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো ফারজানা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। আমরা জানছিলাম সাপ্তাহিক বাজার দরের খবর। ইলিশ মাছের সরবরাহ ও ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানতে সরাসরি যাচ্ছি চাঁদপুরে। সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, ইলিশ মাছের সরবরাহ কেমন দেখছেন? আজকে শুক্রবার ছুটির দিন থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ক্রেতারা কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছে। পর্যায়ে থাকায় এখন বলা চলে যে প্রতিদিন বড় স্টেশন মাছঘাটে ক্রেতারা আসতে শুরু করেছেন। তবে আগামী 3 নভেম্বর মধ্যরাত থেকে যে ইলিশের নিষেধাজ্ঞা, সেই ইলিশের নিষেধাজ্ঞা শুরু হবে। তখন এই 22 দিন ইলিশ সহ চাঁদপুরের পদ্মা মেঘনা সব ধরনের মাছ শিকার কিন্তু বন্ধ থাকবে। এছাড়া চাঁদপুরের যে দেশের অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট, সেই বড় স্টেশন মাছঘাটও কিন্তু ইলিশ সহ অন্যান্য মাছ বেচা কিনা নিষিদ্ধ থাকবে।
থাকায় আজকেও বলা চলে যে মোটামুটি অনেক ক্রেতাই এসেছেন। তবে ইলিশের সরবরাহ কম থাকায় ক্রেতারা কিন্তু একেবারেই হতাশ রয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ইলিশ খুবই কম সংখ্যক ধরা পড়ছে, যার কারণে কিন্তু চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কম, যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে ভারতে ইলিশ দুর্গাপুজোকে কেন্দ্র করে রপ্তানি হওয়ার কোনো প্রভাব কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে পড়েনি। তবে ক্রেতারা আসছেন, ঘুরছেন, তবে যে দাম শুনে কিন্তু তারা হতাশ হয়ে যাচ্ছেন। চাহিদা অনুযায়ী যেই পরিমাণ ইলিশ নেওয়ার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু তারা নিতে পারছে না। তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, শেষ মুহূর্তে পদ্মা মেঘনায় চষে বেড়াচ্ছেন জেলেরা, আর এইদিকে সরগরম বড় স্টেশন মাছঘাট। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের সর্বশেষ। আমরা জানছিলাম চাঁদপুর থেকে ইলিশের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে জয়ী হয়েছেন মোহাম্মদ রায়হান খান। এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন। গতকাল গভীর রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 19টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল 4,761 জন। এবারে নির্বাচনে গকসুর 11টি পদে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 63 জন প্রার্থী। সর্বশেষ গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হয়েছিল 2018 সালে। তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। 2020 সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।